কতদিন আমরা একটু ভালো মন্দ খেতে পাই না। যাই হোক, আজ বৃষ্টির দিনে ইলিশ মাছ রান্না করব। বাবা থাকলে কত ভালো লাগতো। তিনি তো ইলিশ মাছ দেখলেই পাগল হয়ে যেতেন আনন্দে। তবু মা আছে, মায়ের কথাটা তো আমাকে ভাবতে হবে। তানিয়া, তোর বাবা চলে যাওয়ার পর তোর বড্ড কষ্ট যাচ্ছে। আমি কিছুতেই চোখে দেখতে পারছি না তোর এই কষ্ট। আমি বিছানায় পড়ে আছি আর তোকে সব দিকটা সামলাতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে দেখে। তোর বয়স মাত্র 22। এই বয়সে তোর মতো মেয়েরা বাইরে কত আনন্দ করছে। ও মা, তুমি কোনো চিন্তা করো না। আমি রান্না শিখেছি বাবার কাছ থেকে। উনি তো বলতেন, গরিব মানুষ কিছু না পারলে রান্না করে মানুষের মন জয় করতে পারে। তুমি দেখবে আমি একদিন বড়লোক বাড়িতে রান্না করব। সেদিন আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই বরাবর বড্ড বড় বড় স্বপ্ন দেখিস মা। বড়লোক বাড়িতে রান্না করবি? ওরা তো আমাদের মতো গরিবের রান্না খায় না। ওদের তো হরেক রকম বাহারি খাবার রান্না করে খায় ওরা। ওদের সাথে তুলনা করলে কি আর আমাদের হবে? খাবে মা, একদিন খাবে। আমার হাতের ইলিশ মাছের ঝোল খেয়ে সবাই ভালো বলবে। দেখবে, বাবা সেই স্বপ্নটা আমাকে দেখিয়েছে, আর আমি একদিন সফল হতে পারবো। স্বপ্ন দেখার অধিকার আছে বাবা, কিন্তু বাস্তবও তো দেখতে হয়। আমি বাস্তব বদলে দেব মা, তুমি শুধু দেখো, শুধু একটু বিশ্বাস রাখো আমার ওপর। কি রে তানিয়া, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এই বর্ষার মধ্যে রাস্তা থেকে টের পেয়ে তোর বাড়িতে দৌড়ে এলাম। কাকিমা, ইলিশ মাছ রান্না করেছি, একটু খেয়ে যাও তুমি। মা তো অসুস্থ, বেশি খেতে পারে না। ও মা, আহা, কি অসাধারণ! এরকম রান্না তো আমি কোনো বড়লোক বাড়িতেও খাইনি রে। একদিন এই রান্নাই তোর ভাগ্য বদলাবে, দেখিস। কাকিমা, তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। কেন হবে না বাছা? আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে। তুই এত গরিব, তোর বাবা নেই, টাকা কড়ি কিছুই নেই, কিন্তু তোর এই লড়াই একদিন তোকে ঠিক পথ দেখাবে। তুই সত্যি খুব সাহসী মেয়ে তানিয়া। তোর বাবা থাকলে বুক ফুলিয়ে বলতো এতদিনে তোর কথা। বাবা তো আছেন মা, আমার স্বপ্নের মধ্যে বাবা আছেন। আর বাবাকে আমি বাঁচিয়ে রাখবো এই মাছ মাংস রান্নার মধ্যেই। শোন খোকা, তোর বিয়ের জন্য আমি অনেক ভালো ভালো মেয়ে দেখেছি। সব বড় ঘরের মেয়ে, পড়াশুনো করা, গাড়ি চালানো জানে, এমনকি তাদের মধ্যে বিদেশেও ঘুরে এসেছে কয়েকজন। মা, তুমি জানো যে আমি কোনো বড়লোক মেয়েকে বিয়ে করব না। আর আমার সিদ্ধান্ত আমি আগে জানিয়েছি তোমাকে। আমাদের গ্রামে তানিয়াকে আমার পছন্দ, আর আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবই না। কি পাগল হয়েছিস নাকি? সে তো দাসী হবে, বউ হওয়ার যোগ্য নয় সে। তুই আমাদের পরিবারের কথা একবার ভাব। সমাজে আমরা কি মুখ দেখাবো এমন কাণ্ড করার পর? মা, ওর হাতের রান্না খেয়েছি আমি একবার। ওর চেয়ে ভালো রাঁধুনি এই শহরে নেই। ওর মতো গুণী মেয়েকেই আমার পছন্দ। ধ্যানচাঁদ, তোর পাগলামি শুনতে আমরা বাধ্য নই। আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের সমাজে মান সম্মান আছে। ওর বাবা মারা গেছে, তাছাড়া ও একটা গরিব সামান্য কৃষক ঘরের মেয়ে। তোর সঙ্গে ওর কোনো সম্পর্ক হতে পারে না। বাবা, তুমি একবার ওর হাতের মাছের ঝোল অথবা মাংসের কারি খাও, তারপর বলো ওর সম্বন্ধে। মানুষের গুণকে সম্মান জানাতে হয় বাবা। আর যাদের কথা তোমরা বলছো তাদের মধ্যে এইরকম কোনো বিশেষত্ব নেই। গরিবের রান্না খেয়ে আজকাল দেখছি তোর মাথা পাগল হয়ে গেছে। ও কি আর জানে আমাদের ঘরের রান্নার মর্ম? যত সব ছোট লোকের কাণ্ড কারখানা। মা, আমি যথেষ্ট বড় হয়েছি, তাই আমি আমার সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিলাম। এর বাইরে আর আমি কিছু ভাবতে পারছি না। তাহলে তুইও শুনে রাখ ধ্যানচাঁদ, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি রাজি নই।
তুই ওকে বিয়ে করলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি এবং আমি তোকে ত্যায্য পুত্র করব। বাবা, মা, তাহলে আমি আর এই বাড়িতেই থাকবো না। তোমরা যেমন সিদ্ধান্ত নিয়েছো তেমনি আমার সিদ্ধান্ত তোমরা জেনে নাও। আমি ওকেই বিয়ে করব, আর আমিও তোমাদের বাড়িতে থাকবো না। তোমরা থাকো তোমাদের অহংকার নিয়ে, আমি চললাম। এই দেখো সবাই, গরিবের মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাহলে আমার ছেলে তো খুব দরদ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল যে এখানে থাকবে না, কিন্তু আমি জানি তোমার মতো ছোট লোক মেয়ে ঠিক এই বাড়িতে এসে জুটবে। আমার ছেলের আত্মসম্মান আছে, কিন্তু তোমার কাছে পয়সার লোভ, তাই তুমি আমার ছেলের মাথা খেয়ে আবার এই বাড়িতে এসে উঠেছো। মা, আমি আপনার ছেলেকে অনেক কাণ্ড করে বুঝিয়ে এখানে এসেছি, শুধুমাত্র তার কারণ আমি আপনাদের সবার সেবা করতে চাই। চুপ! এখানে তোর মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। তোর বাপ মরেছে, মা ঠ্যাং তুলে বিছানায় পড়ে আছে, কে শেখাবে তোকে আমাদের মতো এই বড় বাড়ির আদব কায়দা? এই বাড়ির নিয়ম মানতে হবে এখানে থাকলে। পারবি? তুই পারবি? মা, তুমি ওকে মারলে? ও তো কোনো অপরাধ করেনি, বরং আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আমাকে এই বাড়িতে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছে। আর এই ঝামেলার জন্যই আমি কোনোদিন এই বাড়িতে আসতে চাইছিলাম না। তোর বউকে আদব কায়দা শেখাচ্ছি, তুই যা, তোর ঘরে যা। আমার সংসার আমাকে বুঝে নিতে দে। আরে এসো এসো, গরিবের রান্নাঘরে রানী হতে এসেছো নাকি? তুমি নাকি আবার খুব ভালো রান্না করতে পারো শুনেছি। তা আজ কি রান্না করবে? ভাতের ফ্যান নাকি নুন দিয়ে ভাত? বড় বৌদি, আমি ভালো রান্না করে সবাইকে খুশি করতে চাই। তুমি আমাকে এরকমভাবে অপমান করে আমার মন ভেঙে দিও না দয়া করে। আচ্ছা, আজ রাতে তোর হাতে রান্না খাবো সবাই। যদি ভালো না হয় তাহলে তোকে বের করে দেবো এই বাড়ি থেকে। মা, তাহলে কিন্তু ওই কথাই রইলো। ঠিক আছে, এখন তুমি তাহলে রান্নাঘরে যাও। যা আছে তাই দিয়ে ভালো কিছু বানাতে হবে দেখছি। বাসি সবজি, একটু মাছ, কি দিয়ে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমাকে রান্না করতে বলে এরকম পচা জিনিস দিলে আমি কি করতে পারি? তানিয়া, তুমি কি বানাচ্ছ আজ? গন্ধ তো দারুণ বেরোচ্ছে দেখছি। আমি ঘরে বসেই টের পেলাম, তাই ছুটে এলাম। বৃষ্টির দিনে মাছের ঝোল বানাচ্ছি, তবে যা আছে তা তো সব বাসি দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না কেমন হবে। তুমি একটু খেয়ে বলো না। ওমা, কি সুন্দর! তুমি তো একেবারে আমার মুখে স্বাদ বদলে দিলে। সত্যি সত্যি তোমাকে তাড়ানোর জন্য এরা বাসি জিনিস রেখেছিল, আর তুমি এই বাসি জিনিস দিয়ে এত সুস্বাদু রান্না করতে পেরেছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি জাদু হলো আবার এখানে, আমিও দেখি। পূজার আবার সব বিষয়ে একটু বাড়াবাড়ি আছে। হ্যাঁ, থাক বাবা, মন্দ না, কিন্তু বড় লোকের বাড়ির উপযুক্ত হয়নি। ওসব তো তুমি দেখোনি কখনো, তাই পারবে কি করে বলো? এদিকে সকাল থেকে রান্না করে যাচ্ছ, এখনো তোমার রান্না শেষ হয়নি নাকি? আরো কিছু বাকি আছে? আমরা সবাই খাবো তো, এত সময় লাগে একটা কাজ করতে তোমার? আরে এক মিনিট, এটাকে বানিয়েছে? এই যে আমাদের বড় লোকের ঘর আলো করে আসা এই গরিবের মেয়ে। কেন, মুখে ভালো লাগছে না? স্বাভাবিক, ভালো লাগবে না। ভালো লাগলে খাও, না লাগলে ফেলে দাও, জোর করার দরকার নেই। আহ আহা, অসাধারণ হয়েছে। আমি জীবনে এত ভালো মাছের ঝোল খাইনি। তানিয়া, তুমি তো সত্যি রান্নার জাদু জানো। এমন সুন্দর যে কেউ রান্না করতে পারে এটা তো কোনোদিন ভাবতেই পারিনি আমি। বাবা, ও তো বাসি সবজি দিয়ে বানিয়েছে, পচা মাছ দিয়ে রান্না করে আপনার মন ভুলিয়ে আপনাকে ঠকাচ্ছে। ও রান্না বেশি খাবেন না, আপনার আবার শরীর খারাপ হবে। বাসি সবজি দিয়েও যে এত সুস্বাদু রান্না হতে পারে সেটা তো ও না আসলে জানতাম না।
আরে তোমরা তো কোনোদিন এর আগে এমন সুন্দর রান্না করতে পারোনি। আজকে থেকে তুমি এ বাড়ির রান্নার সম্পূর্ণ দায়িত্ব নাও, আর কালকে মাংসের কারি রান্না করবে তুমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি হঠাৎ করে? এই মেয়েকে আমি ঘর থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, আর তুমি ওকে পাকাপাকিভাবে রাখার বন্দোবস্ত করছো। অরুন্ধতী, তুমি ভুলে যেও না যে এ বাড়ির কর্তা এখনো আমি। আমি যা বলেছি তাই হবে। তানিয়া, তুমি আজকে থেকে এ বাড়ির রান্নার সব দায়িত্ব নেবে। ওই মেয়েটাকে কোনোভাবে বের করতেই হবে ঘর থেকে। আজকে তোমার কথা অনুযায়ী পচা জিনিসপত্র রেখেছিলাম, তারপরেও দেখলাম মেয়েটা নিশ্চয়ই কোনো মন্ত্র জানে। না হলে পচা জিনিস দিয়ে কেউ ওরকম ভালো রান্না করতে পারে কখনো? যাই হোক, এখন আর ওকে রান্না করার সুযোগ দিলে হবে না। ওকে যদি না তাড়াও তাহলে এই বাড়িতে আমাদের আর কোনো মান থাকবে না। গরিবের মেয়ে এই বাড়ির গিন্নি হয়ে উঠবে। মা, আমি একটা উপায় বের করেছি। বাবা মাংস রান্না করতে বলেছে, তাই আমি বাজার থেকে প্রচণ্ড পচা মাংস আনিয়েছি গোপনে। কাল ওকে ওই মাংস দিয়ে রান্না করতে বলবো। কিন্তু ও করবে কেন? ও তো ভালো মন্দ বোঝে। যদি না করে তাহলে সবার কাছে রটিয়ে দেব যে রান্না করতে পারে না মাংস, তাই ভয় পেয়েছে। যা করবে তাতেই ফাঁসবে ও। ঠিক আছে, তবে তাই হোক। তবে কালকের দিনটাই যেন ওই মেয়ে ছেলের এই বাড়িতে শেষ দিন হয়। গরিবের ঘরের মেয়েরা এইভাবেই মন্ত্র পড়ে বড় লোকদের ছেলেকে জাদু করে। এখন দেখছি শুধু ছেলেকে নয়, ছেলের বাপকেও জাদু করে হাতের মুঠোতে নিয়ে ফেললো ওই শয়তান মেয়ে ছেলে। এর একটা শেষ করে তবেই আমি ছাড়বো। কালকেই মাগো, কালকেই। ওর একদিন কি আমাদের একদিন হবে। এই মাংস দিয়ে আজ রান্না করো। বাজার থেকে লোক পাঠিয়ে তোমার জন্য তাজা মাংস আনিয়েছি সকাল সকাল। আর ভালো করে যত্ন করে করবে। বাবা খুব ভালোবাসে মাংস খেতে। বড় বৌদি, এই মাংস তো পচা একদম। দেখো তো কেমন গন্ধ লাগছে। ইস, গা একেবারে গুলিয়ে আসছে। নিশ্চয়ই তোমাদেরকে ঠকিয়ে দিয়েছে দোকানদার। এই দিয়ে যদি রান্না করি তাহলে খেলে নির্ঘাত সবাই অসুস্থ হবে। দেখো, বেশি কথা বলতে যেও না তুমি। তুমি কি এই বাড়িতে এসে দুদিনে সব বিষয় একটু বেশি জেনে গেছো? আমি যা দিয়েছি তাই রান্না করবে, কথা বেশি বলবে না একদম। না দিদি, তুমি অন্য কিছু বলো, আমি শুনবো। কিন্তু আমি এটা দিয়ে রান্না করব না। এটা খেয়ে সবার ক্ষতি হবে। আমি দায়ী থাকতে পারবো না। এসে দেখে যাও। দেখেছো মা, ও আমাদের কথা মানছে না। এই গরিবের মেয়েকে যেমন ঘরে নিয়ে এসেছো, তেমন এখনই আমাদেরকে অপমান করছে। ওর দিমাগ দেখো একবার এসে। তানিয়া, যা বলা হয়েছে তোমাকে তাই করো। বেশি চিৎকার চেঁচামেচি করলে কিন্তু তোমারই বিপদ হবে। মা, আমি আপনাদের ভালো চাই বলেই বলছি। এতে সবার শরীর খারাপ হবে। কি হয়েছে এখানে? এত চিৎকার কেন? বাবা, তানিয়া আমাদের কথা মানতে চাইছে না। আমি ভালো তাজা মাংস সকাল সকাল বাজার থেকে আনিয়েছি, কিন্তু একদম আমাদের কথা মানতে চাইছে না ও। আসলে রান্নাটাও করতে পারে না, তাই এরকম অজুহাত দিচ্ছে। কি হয়েছে কি হয়নি তার এখানে নিষ্পত্তি হওয়া দরকার। বাবা, এতক্ষণে আশা করি তুমিও বুঝে গেছো যে পচা মাংস এনে শুধুমাত্র তানিয়াকে ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছিল। তাই ও কত ভালো রান্না করতে পারে তার প্রমাণ আর কাউকে দেওয়া দরকার নেই। আর আমিও চাই না আমার বউ এখানে থেকে এরকম ভাবে লাঞ্ছিত এবং অপমানিত হোক। এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা তোমাদেরটা বুঝে নাও। দেখেছো তো তানিয়া, গ্রামের কত মানুষ আজ আমাদের হোটেলে মাছ মাংস রান্না খাচ্ছে এবং তোমার প্রশংসা করছে। আসলে যারা গুণের কদর করতে জানে তাদের কাছে এসেই থাকা ভালো। আমি তোমাকে প্রথম থেকে বলেছিলাম যে আমরা নিজেদের মতো করে বাঁচবো, কিন্তু তুমি ওদের বুঝতে পারোনি, তাই তুমি ওদের কাছে গিয়ে থাকার কথা বলেছিলে। কিন্তু আমি এখনো চাই যে শাশুড়ি মা এবং বৌদি আমাদেরকে মেনে নিক। আমি আশা করি ওরা একদিন না একদিন ঠিক বুঝতে পারবে। তুমি কার কাছে কি আশা করছো? দেখো, আমি বড়লোক বাড়িতে জন্মেছি, কিন্তু
আমি ওদের খুব ভালো করে জানি যে ওরা কোনোদিন তোমাকে মেনে নেবে না। আর তুমি যদি ভালো কিছু করতে যাও, উল্টে তোমাকে ওইভাবেই অপমান করার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে ওরা প্রচন্ড অহংকারী। তার থেকে ভালো আমরা এই গরিবের রান্নাঘর করে মানুষজনকে খাওয়াবো। সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। সবাই আমার হাতের রান্না খেয়ে খুব খুশি হচ্ছে। আমি নিশ্চিত এখন থেকে তোমার রান্নার কথা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। আমি শুধু চাই যে শ্বশুরমশাই যেন আমাকে ভুল না বুঝুক। আসলে বাবা খুব ভালো মানুষ, কিন্তু মার বৌদি বাবাকে ভালো থাকতে দেয় না। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব, একদিন সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন চলো, যারা খাওয়া দাওয়া করছে তাদেরকে আরো খাবার দিয়ে, এবং বাকি অনেক লোক আসছে তাদেরকে ওদের দিতে হবে নাকি? চলো। মা, আর তো পারছি না। 1 সপ্তাহ কেটে গেল, বাবা বাড়ি থেকে বার করে দিয়েছে আমাদের। এর মধ্যে আমরা 2-3টে গ্রাম ঘুরে ফেললাম, কিন্তু সামান্য কয়েকজন ছাড়া কেউ আমাদের খেতে দেয়নি। এর মধ্যে আমরা যদি আর কিছু খেতে না পাই তাহলে তো মরেই যাব। আমিও কিছু বুঝতে পারছি না বৌমা। তানিয়া আর ধ্যানচাঁদ ঘর থেকে চলে যাওয়ার পরে তোমার শ্বশুর মশাই যে আমাদেরকে এরকম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে সেটা তো বুঝতে পারিনি। আসার সময় বাবাকে কত হাতে পায়ে ধরলাম, কিন্তু বাবা তো কোনো কথাই শুনলো না। বললো যে আমরা যখন ষড়যন্ত্র করেছি তখন আমাদেরকেও রাস্তায় গিয়ে থাকতে হবে, বাড়িতে থাকার নাকি আমাদের কোনো অধিকারই নেই। আসলে আমরা হয়তো ওই মেয়েটার ওপরে সত্যিই অনেক বেশি অত্যাচার করে খুব ভুল করে ফেলেছি। আসলে এই কথাটা আমারও মনে হচ্ছে মা, আমরা বড় ভুল করে ফেলেছি। কিন্তু এখন ক্ষমা চাওয়ার তো কোনো উপায় নেই। তারা কোথায় আছে আমরা তো জানি না। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য তো আমাদের বেঁচে থাকতে হবে মা। এখন তো মনে হচ্ছে শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমরা শান্তি পাবো অনেক। কিন্তু সেটাও তো বেরোচ্ছে না। ও ওদিকে দেখছো মা, একটা হোটেল আছে মনে হচ্ছে। আমিও ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু ওটা তো অনেক দূরে, অতটা রাস্তা কিভাবে যাব? শরীরে তো ক্ষমতা নেই আর। আমিও ঠিক বুঝতে পারছি না। তবে চলো, দুজনে মিলে কষ্ট করে গেলে হয়তো কিছু ওদের দয়া পাওয়া যাবে। এখন তো মানুষের দয়ার উপরেই বেঁচে থাকতে হবে, তাই যদি একটু হাত পেতে কিছু পাওয়া যায় তাহলে অন্তত এই যাত্রায় প্রাণটা বেঁচে যাবে। হ্যাঁ চলো, আমাকে একটু ধরে তোলো বৌমা। এটা কাদের হোটেল গো? তোমরা একটু দয়া করবে, আমরা বড় অসহায়, এসেছি তোমাদের কাছে একটু খাবার চাইতে। এ কি মা, বড় বৌদি, তোমরা? এ কি অবস্থা হয়েছে? এদিকে এসে দেখে যাও কারা এসেছে। মা, তোমাদের এটা কি অবস্থা হয়েছে? তোমরা চলে আসার পরে বাবা আমাদেরকে বার করে দিল ষড়যন্ত্র করার অপরাধে। আর তারপর থেকে প্রায় 1.5 সপ্তাহ আমরা এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, খেতে পাইনি, প্রচন্ড খারাপ অবস্থা। তাই এখানে হোটেল দেখে একটু ভিক্ষা চাইতে এসে দেখলাম যে এটা তোমাদেরই হোটেল। তানিয়া, আমার অনেক ভুল হয়েছে, আমি অন্ধ ছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমরা দুজনেই তোর ওপরে অত্যাচার করে অনেক ভুল করেছি। মা, এখন এইসব কথা বলে কোনো লাভ নেই। এসো, তোমরা আগে খাওয়া দাওয়া করো। আমি বদলে যেতে চাই তানিয়া। আমরা একটু আগে পর্যন্ত আলোচনা করছিলাম যে আমরা তোদের ওপরে অনেক অত্যাচার করেছি, অনেক খারাপ কথা বলেছি, আর তার জন্যই আমাদের এরকম শাস্তি হচ্ছে। এখন থেকে আমরা তোদের এই হোটেলে রান্না করতে চাই, আমাদের রান্না শেখাবি? সত্যি বলছি, আমরা তোর মতো এত সুন্দর রান্না করতে পারি না, আর সেই হিংসে করেই তোকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। সেটা তো হতে পারে মা, কিন্তু সবার আগে খাওয়া দাওয়া করে নাও, আর যা হয়েছে পুরনো কথা সব ভুলে যাও। প্রথমে খবর পেলাম যে এখানে আমার ছোট বৌমার ছোট ছেলে নাকি খুব বড় হোটেল করেছে এবং তার জন্য গ্রামের অনেক মানুষ খেতে পারছে। শুনে আমার গর্বে বুক ফুলে গেছে, তাই আমি নিজে দেখতে এসেছি।
আজ আমাদের কি সৌভাগ্য, সবাই এসেছে আমাদের হোটেলে। আসুন বাবা, আপনি আসুন। আপনাকে খাওয়ানোর জন্য আমাদের মন কদিন ধরে বড্ড উতলা হচ্ছিল, কিন্তু আপনার কাছে যাওয়ার তো আমাদের কোনো রাস্তা নেই, তাই পারিনি। ওরা এই ভিখিরির দশা এখানে কি করছে? বাবা, ওনাদের আর কোনো শাস্তি দেবেন না। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এবং ভুল বুঝতে পেরেই এখানে এসে ক্ষমা চেয়েছেন। সবাই তো ভুল করে, কিন্তু ভুল ক্ষমা করে দিতে হয় বাবা। এখন থেকে আমরা সবাই আবার আগের মতো একটা পরিবার হয়ে থাকবো। তাহলে বুঝতে পেরেছো তো তোমরা গরিব মানুষের কষ্টের মূল্য কতটা? যে খাবারকে তোমরা অপমান করেছিলে সেই খাবার খেয়েই এখন তোমাদের পেট ভরাতে হচ্ছে। পচা জিনিস দিয়ে ওর নাম খারাপ করতে চেয়েছিলে, আর আজকে ওর দোকানে বসেই মাছ মাংস রান্না খেয়ে তোমাদের জীবন বাঁচাতে হবে। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আর কখনো আমরা এরকম ভুল করব না, এবং সবাইকে বলবো যে তারাও যেন এরকম ভুল না করে। আর তোমরা বলতে পারবে যে কেন আমি আমার ছোট বৌমাকে ঘর থেকে তাড়াতে চেয়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের এই হোটেলে অবশ্যই এসো। আমরা সবাই এখন একসাথে মিলেমিশে হোটেলটা চালাবো। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।